আসসালামু আলাইকুম। বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তৃষা তানিশা। আজ জানাবো সমরাস্ত্র প্রতিরক্ষা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ খবর। ইরান হরমুজ প্রণালীতে নিজেদের নির্ধারিত ট্রানজিট বিধি আরও কঠোরভাবে কার্যকর করার ঘোষণা দিয়েছে। পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের নিয়ম ভঙ্গকারী জাহাজের সঙ্গে সহযোগিতা করা অন্য জাহাজগুলোকেও অপরাধী জাহাজের তালিকা অন্তর্ভুক্ত করা হবে। জাহাজ থেকে জাহাজে পণ্য স্থানান্তর, ট্রান্সশিপমেন্ট কিংবা অন্য কোনো ধরনের সহযোগিতার মাধ্যমে তালিকাভুক্ত জাহাজের সঙ্গে যুক্ত হলে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষ বলেছে, ইরানের ট্রানজিট ব্যবস্থা লঙ্ঘনকারী জাহাজ ভবিষ্যতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলে বিধিনিষেধ, জরিমানা, জব্দ বা বাজেয়াপ্তের মতো শাস্তির মুখে পড়তে পারে। পারস্য উপসাগরে যাতায়াতকারী পণ্যবাহী জাহাজ ভাড়া করার আগে সংশ্লিষ্ট জাহাজটি ইরানের হালনাগাদ নিষিদ্ধ বা অমান্যকারী তালিকায় রয়েছে কিনা তা যাচাই করতে কার্গো মালিকদের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে ওয়াশিংটনের পরাজয়ের স্বীকারোক্তি হিসেবে আখ্যা দিয়েছেন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার দাবি করে, তাহলে এর জন্য ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক অভিযান চালানোর প্রয়োজন কেন হচ্ছে এ প্রশ্নই মার্কিন দাবির অসঙ্গতি তুলে ধরে। বেসেন্ট জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক বিচ্ছিন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এটিকে ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান হিসেবে বর্ণনা করেছেন। বেসেন্ট আরও বলেছেন, ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে অন্য দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে। এদিকে নতুন নিষেধাজ্ঞার ঘোষণাকে কেন্দ্র করে ওয়াশিংটন তেহরান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ বদর আল বুসাইদি মঙ্গলবার তেহরান সফর করবেন। সফরে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা, আঞ্চলিক পরিস্থিতি এবং শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, হরমুজ প্রণালী নিয়ে দুই দেশের রাজনৈতিক পরামর্শ এবং আঞ্চলিক শান্তি জোরদারের প্রচেষ্টা আলোচনায় গুরুত্ব পাবে। ইরান ও ওমানের ঘনিষ্ঠ সম্পর্কের প্রেক্ষাপটে সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও ন্যায়সঙ্গত করতে ইরান ও চীনের মধ্যে সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। ইরান চীন কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেন, দুই দেশের কৌশলগত অংশীদারত্ব এখন আগের যে কোনো সময়ের চেয়ে আরও গভীর, কাঠামোবদ্ধ ও গতিশীল হয়েছে। আরাকচি চীনকে ইরানের প্রথম অর্থনৈতিক অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, সাংহাই সহযোগিতা সংস্থা, ব্রিক্স এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের ভূমিকা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ। তার মতে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ চাপের মধ্যেও তেহরান বেইজিং সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার সমালোচনা করে আরাকচি বলেন, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন করেছে। তিনি সতর্ক করেন, বিশ্ব যদি জঙ্গলের আইনের দিকে ফিরে যায়, তাহলে শান্তিপ্রিয় দেশগুলো আরও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। আরাকচির মতে, ইরান ও চীন পারস্পরিক আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বহুপাক্ষিকতা, শান্তি এবং একটি ভারসাম্যপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, ২০২৩ সালে পারস্য উপসাগরে জব্দ করা একটি মার্কিন তেলবাহী জাহাজের কার্গো বিক্রি করে পাওয়া অর্থ বিরল রোগ এপিডার্মোলাইসিস বুলোসা বা ইবিতে আক্রান্ত ৭৭১ জন ইরানি রোগীর মধ্যে বিতরণ করা হবে। বিচার বিভাগের কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, মার্কিন নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা সামগ্রী না পাওয়ায় ক্ষতিগ্রস্ত ইবি রোগীরা একটি বেসরকারি রোগী কল্যাণ সংস্থার তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করেন। তারা নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি করেন। মামলাটিতে আদালত চূড়ান্ত রায় দেওয়ার পর তা সংশ্লিষ্ট পক্ষগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় এবং রায় কার্যকরের জন্য প্রয়োজনীয় আদেশ জারি করা হয়। এরপর ইরানি কর্তৃপক্ষ ২০২৩ সালে বিচারিক নির্দেশে পারস্য উপসাগরে একটি মার্কিন তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে এবং জাহাজ থেকে তেল খালাস করে। আদালতের প্রক্রিয়ায় নিশ্চিত হওয়ার পর যে তেলটি মার্কিন সরকারের মালিকানাধীন, ইরানের প্রচলিত আইন ও আদালতের নির্দেশ অনুযায়ী সেই তেল বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ ইরানের বিচার বিভাগের হিসাবে জমা রাখা হয়। কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে আদালতের রায় কার্যকর করতে পরবর্তী সময়ে আরও নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের আর্থিক রায় বাস্তবায়ন আইন ও দেওয়ানি আইনের আওতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদালতের রায় অনুযায়ী ওই অর্থ ৭৭১ জন মামলাকারীর মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
ইরানের দাবি, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইবি রোগীদের জীবন রক্ষাকারী চিকিৎসা বাধাগ্রস্ত হয়েছিল, তাই আদালতের রায় অনুযায়ী তেল বিক্রির অর্থ তাদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হচ্ছে। দক্ষিণ গাজায় খান ইউনিসে ইসরায়েলি হামলায় আহত এক ব্যক্তি সোমবার সকালে মারা গেছেন। আল নাসের হাসপাতালের চিকিৎসা সূত্র এই তথ্য জানিয়েছে। এর আগে রোববার খান ইউনিসের হামাসের এক কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছিলেন ইসরায়েলি সামরিক বাহিনী। তবে নিহত ব্যক্তির সঙ্গে ওই হামলার কোনো সম্পর্ক ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে খান ইউনিসের উত্তরে কাতার ক্যাম্প এলাকায় রোববার রাতে ইসরায়েলি সেনাদের গুলিতে এক কিশোরী আহত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। একই সময়ে পূর্ব গাজা সিটি ও নুসাইরাতে ইসরায়েলি গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। তবে এসব হামলায় নতুন করে হতাহতের খবর পাওয়া যায়নি। গাজার পাশাপাশি ইয়েমেনেও হামলা অব্যাহত রয়েছে। সোমবার উত্তর ইয়েমেনের সাদা প্রদেশের রাজিহ জেলায় কয়েকটি গ্রামে সৌদি বাহিনী গোলাবর্ষণ করেছে বলে ইয়েমেনি গণমাধ্যম আল মাসিরাহ জানিয়েছে। রাজি এলাকার বিভিন্ন গ্রাম লক্ষ্য করে সৌদি আর্টিলারি থেকে গোলা নিক্ষেপ করা হয়। এর কয়েক ঘন্টা আগে ইয়েমেনি বাহিনী জানিয়েছিল তারা উত্তর পশ্চিমাঞ্চলীয় হাজ্জা প্রদেশের আকাশসীমায় একটি সৌদি স্ক্যান ইগল নজরদারি ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের এক সামরিক সূত্রের দাবি, ইয়েমেনি আকাশসীমা লঙ্ঘন করার সময় উপযুক্ত অস্ত্র ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়। ফলে একদিকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান ও গোলাবর্ষণ, অন্যদিকে ইয়েমেনে সৌদি হামলা, দুই অঞ্চলেই নতুন করে উত্তেজনা অব্যাহত রয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ২০ আগস্ট কাতারের কাছে সর্বোচ্চ ৪টি বোয়িং KC-46 পেগাসাস আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান বিক্রির সম্ভাব্য $৪.৫ বিলিয়ন চুক্তির অনুমোদন দিয়েছে। ইরানের সাম্প্রতিক হামলায় কাতারের আকাশ প্রতিরক্ষার সীমাবদ্ধতা স্পষ্ট হওয়ার পর এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কাতার বিমান বাহিনীর কাছে উন্নত F-15QA, রাফাল ও টাইফুন যুদ্ধবিমান থাকলেও নিজস্ব কোনো ট্যাঙ্কার বিমান নেই। ফলে আকাশে দীর্ঘ সময় টহল দিতে তাদের মূলত মার্কিন ও মিত্রবাহিনীর ট্যাঙ্কারের ওপর নির্ভর করতে হয়। নতুন KC-46 বহর চালু হলে কাতার নিজস্বভাবেই যুদ্ধবিমানগুলোকে আকাশে জ্বালানি সরবরাহ করতে পারবে। প্রস্তাবিত প্যাকেজে 4টি KC-46, 8টি প্র্যাট অ্যান্ড হুইটনি PW4062 ইঞ্জিন, রাডার সতর্কীকরণ ব্যবস্থা, লেজার ভিত্তিক আত্মরক্ষা ব্যবস্থা, নিরাপদ যোগাযোগ সরঞ্জাম, প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি বিমান প্রায় 96,257 কেজি জ্বালানি বহন করতে পারে এবং বুমের মাধ্যমে প্রতি মিনিটে সর্বোচ্চ প্রায় 1,200 গ্যালন জ্বালানি সরবরাহ করতে সক্ষম। ড্রোগ ও পোর্ট ব্যবস্থার মাধ্যমেও অন্যান্য যুদ্ধ বিমানকে জ্বালানি দেওয়া যাবে। কাতারের ভৌগোলিক আয়তন ছোট হয় বিমান ঘাঁটি বা গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা হলে যুদ্ধ বিমানকে বারবার ঘাঁটিতে ফিরতে হতে পারে। KC-46 থাকলে তারা দীর্ঘ সময় আকাশে অবস্থান করে প্রতিরক্ষার টহল চালাতে পারবে। বিশেষ করে দোহা, আল উদেইদ বিমান ঘাঁটি এবং রাস লাফান শিল্পাঞ্চলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা এটি কাতারের সক্ষমতা বাড়াবে। 4টি KC-46 শুধু জ্বালানি সরবরাহেই নয়, পণ্য পরিবহন ও আহতদের সরিয়ে নেওয়ার কাজেও ব্যবহার করা যাবে। প্রতিটি বিমান প্রায় 29,484 কেজি পর্যন্ত কার্গো বহন করতে পারে। ফলে যুদ্ধ বা সংকটের সময় রসদ, যন্ত্রাংশ, চিকিৎসা সরঞ্জাম ও কর্মী দ্রুত স্থানান্তর করা সম্ভব হবে। কাতার আগে দুটি এয়ারবাস A330 MRTT ট্যাঙ্কার কেনার পরিকল্পনা করেছিল। তবে 2019 সালে সেই বিকল্পগুলো মেয়াদ শেষ হয়ে যায়। এরপর দ্রুত F-15QA, রাফাল ও টাইফুনের মতো যুদ্ধবিমান বহর বাড়ালেও নিজস্ব ট্যাঙ্কার সক্ষমতা তৈরি হয়নি। প্রস্তাবিত KC-46 চুক্তি সেই দীর্ঘদিনের ঘাটতি পূরণ করবে এবং কাতারের স্বাধীন আকাশ প্রতিরক্ষার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।